আমি যেরকম বলেছিলাম যে স্ট্যাটিক জিকের সমস্ত চ্যাপ্টার আমি ধরে ধরে করাবো, ঠিক সেই রকম আমি আবারও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটি হচ্ছে অ্যাটমসফেরিক লেয়ার। যেটা অনেকের মনে হতে পারে জিওগ্রাফি, না আমি এটাকে স্ট্যাটিক জিকে তে করিয়েছি, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তুমি যে পরীক্ষায় যাও, ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দাও বা এসএসসি বা কোনো পুলিশের পরীক্ষা দাও, বা তুমি বিশেষ করে যারা মিসলেনিয়াসের পরীক্ষা দিতে যাবে, তাদের কিন্তু এই স্ট্যাটিক জিকের চ্যাপ্টারগুলো দেখে যেতে হবে। আমি এর আগে দুটো করিয়েছি, অবশ্যই দুটো চ্যাপ্টার দেখবে। আমি কিন্তু আজকে 3 নাম্বার চ্যাপ্টার করাচ্ছি, ধরে ধরে করাচ্ছি এবং ধীরে ধীরে করাবো, পার ডে একটা করে চ্যাপ্টার করাচ্ছি। অবশ্যই তোমরা সঙ্গে থাকো, দেখবে এক সময় আমরা এখন যেহেতু 2 মাস 3 মাস আমরা ধরে নিতেই পারি যে হয়তো মিসলেনিয়াস 2 মাস পরে বা 3 মাস পরে হবে, তাহলে কিন্তু আমরা এই 50 দিন যদি হয়, তাহলে 50 দিনে মোটামুটি সিলেবাসটা কিন্তু আমরা অনেকটা কিন্তু শেষ করে দেব। ক্লিয়ার? চলো আমরা দেখে নিই, একদম প্রথম চ্যাপ্টারটা শুরু করি। তার আগে আমি একটু কনসেপ্ট বোঝাবো। আগে অবশ্যই যে লেখালেখি সবকিছু আছে, হ্যাঁ, আমি তার আগে একটু বলে দিই। একটু আমাদের ম্যাপটা দেখতে হবে, কারণ ম্যাপ বলতে এখানে হচ্ছে এটা ধরতে পারো যে পুরো বায়ুমণ্ডলের যে স্তরগুলো, সেগুলো কিন্তু আমি 1 বাই 1 রেখেছি। একটু মন দিয়ে দেখো। আমি ক্লাস নিচ্ছি যেটা, সেটা আমি কিন্তু পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি, তাই তো? এই যে পৃথিবীর উপরে দাঁড়িয়ে আমি কিন্তু ক্লাসটা নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমরা বসবাস করি কোন জায়গায়? এই যে যদি এটাকে আমরা পৃথিবী ধরি, যদি এটাকে আমি পুরোটাকে নিয়ে নিই, ঠিক আছে, মানে আমি যদি ধরতে পারি যে এটা টোটাল একটা পৃথিবী, ঠিক আছে, এই পৃথিবীর উপরে যে স্তরগুলো বা লেয়ার গুলো আছে, সেগুলো কিন্তু এক একটা বায়ুমণ্ডলের স্তর। যেমন প্রথমেই আছে কি না, ট্রপোস্ফিয়ার। আমরা বসবাস করছি কোথায়? এই জায়গাগুলোতে, ঠিক আছে, এই যে পৃথিবীর উপরে এই জায়গাগুলোতে আমরা কি করছি না, বসবাস করছি। ক্লিয়ার? এই জায়গাগুলোতে আমরা বসবাস করছি। এবারে আমরা জানি যে এর উপরে যে স্তরগুলি আছে, এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল গুলো কিন্তু সবই এই যে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এবং তারও সবের উপরে আছে ম্যাগনেটোস্ফিয়ার। পরীক্ষায় আসে যে সবচেয়ে সবের উপরে স্তরটাকে কি বলা হয়? ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। ক্লিয়ার? তাই দেখো, আমরা যদি একদম প্রথম থেকে যাই, একদম প্রথম থেকে ভাবনা চিন্তা করতে থাকি, যে এই যে ফার্স্ট স্তর ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার থেকে কি কি প্রশ্ন আসে না, বায়ুমণ্ডলের প্রথম স্তরের নাম কি না, ট্রপোস্ফিয়ার। এবার ট্রপোস্ফিয়ারে কতটা কিলোমিটার, কতটা উচ্চতা পর্যন্ত থাকে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন, নিরক্ষীয় অঞ্চলে আলাদা, মেরু অঞ্চলে আলাদা। আমি কিন্তু নোটের মধ্যে রেখেছি সব, আমি কিন্তু পরে বলছি। এই যে দেখতে পাচ্ছ, এই প্রায় কখনো কখনো 8 কিলোমিটার বা 800 কিলোমিটারও ধরা হয়, কখনো 8 কখনো 800, আমি বলবো পরে। এবারে এই যে স্তর, এই স্তরে আমরা যদি উপর দিকে যাই, দেখবো যে টেম্পারেচার কমতে থাকছে। মানে আমরা যদি পৃথিবী থেকে উপরের দিকে যাই, দেখবো টেম্পারেচার কমতে থাকছে না, প্রতি 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে টেম্পারেচার কিন্তু কমছে। মানে আমরা যদি পৃথিবী থেকে উপরের দিকে যাই, প্রথমে কিন্তু যে ট্রপোস্ফিয়ারে দেখবো টেম্পারেচার কমতে কমতে মানে কমছে, ঠিক আছে। তো এই এবং এই স্তরটার এখানে এই ট্রপোস্ফিয়ারের মধ্যে যত ঝড়, বৃষ্টি, বজ্রপাত সবকিছু কিন্তু এখানেই হয়, যে কারণে এই ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। আমি সব নোটের মধ্যে রেখেছি। ক্লিয়ার? এরপরে আমরা দেখব এইখানে একটি মোটা লেয়ার আছে, যেটা 3 কিলোমিটার, ঠিক আছে, 3 কিমি। এই যে সাদা একটা লেয়ার, ছোট যদি দেখিয়েছি আমি, এই যে 3 কিলোমিটার একটা লেয়ার আছে না, এটাকে বলা হয় ট্রোপোপজ। এই ট্রোপোপজে কি হয় না, এখানে টেম্পারেচারটা স্থির থাকে, টেম্পারেচার বাড়বেও না কমবেও না, টেম্পারেচারটা কিন্তু স্থির থাকবে। তারপরে আমরা 2 নম্বর স্তরটাকে দেখতে পারবো কি না, স্ট্র্যাটোস্ফিয়ার। এই যে স্ট্র্যাটোস্ফিয়ারটা, এটা কিন্তু বায়ুমণ্ডলের সেকেন্ড স্তর। এখানে কিছু কিছু স্পেশালাইজেশন আছে, যেমন এখানে কিন্তু এই যে এরোপ্লেন যাতায়াত করে, এই যে জেট বিমান যাতায়াত করে, সেটা কিন্তু এই স্তরেই কিন্তু এরোপ্লেন এখানে কিন্তু যাতায়াত করে। কেন যাতায়াত করতে পারছে না, বিকজ এখানে কিন্তু যে টেম্পারেচার, সেটা কিন্তু মানে এই যে মন্ডলটা আছে, এখানে কিন্তু এই যে ঝড়, বৃষ্টি, বন্যা, বজ্রপাত এসব কিছু কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে, যে কারণে এটাকে বলা হয় শান্ত মন্ডল। দেখো এটাকে আমরা কি বললাম? এটাকে বললাম ক্ষুব্ধ মন্ডল, ঠিক আছে, এটাকে ক্ষুব্ধ মন্ডল বললাম। এটাকে আমরা বলছি কি, শান্ত মন্ডল। শান্ত মন্ডল মানে কি, বৃষ্টি, বন্যা, বজ্রপাত কোনো কিছু হবে না, তাহলে এখানে কি ইজিলি ভাবে এরোপ্লেন যাতায়াত করতে পারবে, তাহলে এটাকে বলবো শান্ত মন্ডল, ঠিক আছে। এই স্ট্র্যাটোস্ফিয়ারেই আমরা দেখতে পাবো যে ওজোন লেয়ার বা ওজোন স্তর আছে। ক্লিয়ার? পরীক্ষাও কিন্তু আসে। নেক্সট আমরা দেখে নেবো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার আছে, তারপর থার্মোস্ফিয়ার আছে, তারপরে এক্সোস্ফিয়ার আছে, এবং সবার উপরে যেটা আছে, ঠিক আছে, যদিও ওই নোটের মধ্যে নেই,
আমি কিন্তু বলে রাখলাম, কারণ অনেক সময় কিন্তু ওটা দিয়ে পরীক্ষা আসে। এক্সোস্ফিয়ারের উপরেও কিন্তু আছে একটি স্তর, সেটাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে ম্যাগনেটোস্ফিয়ার। ক্লিয়ার? এবারে চলো আমরা একটা একটা করাই। আমি প্রথমে একটা বেসিক নলেজ দিলাম, ঠিক আছে? আমি কিন্তু দেখো অনেক কিছু ছবি রেখেছি, যেমন দেখো থার্মোস্ফিয়ার, এখানে যদি মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায়। এবং দেখো মেটিওরস, এই যে মেটিওরস বা উল্কাপিণ্ড গুলা কোথায় এসে পুড়ে ছাই হয়ে যায়, না এই যে মেসোস্ফিয়ারের মধ্যে এসে ছাই হয়ে যায়। ঠিক আছে, এগুলো সব পড়াবো, আমি রেখেছি নোটের মধ্যে। দেখো আমি একে একে যাই, ওয়ান বাই ওয়ান। আমি প্রথমেই আসি একটি প্রথম যে স্তর সেটি হচ্ছে ট্রপোস্ফিয়ার নিয়ে। না ফার্স্ট অ্যান্ড লোয়েস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার, তাহলে বায়ুমণ্ডলের একদম সর্বপ্রথম এবং সর্বনিম্ন স্তর এটাই। হাইট কি বললাম না, পোল, নর্থ পোল, সাউথ পোল, মানে বিভিন্ন পোলে কিন্তু এর 8 কিলোমিটার, কিন্তু ইকুয়াডারে এটা ম্যাক্সিমাম আছে, ইকুয়াডারে কিন্তু 18 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত। মানে আমরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসে যে মেরু অঞ্চলে কত কিলোমিটার ট্রপোস্ফিয়ার, কত কিলোমিটার পর্যন্ত, না 8 কিলোমিটার পর্যন্ত, বিষুবরেখাতে কিন্তু 18 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই ট্রপোস্ফিয়ারটা কিন্তু বিস্তৃত। ক্লিয়ার? ওয়েদারিং ফেনোমেনা অকার্স হেয়ার, মানে কি আবহাওয়ার পরিবর্তন, এই যে বললাম ঝড় বৃষ্টি বন্যা বজ্রপাত হচ্ছে, কোথায় হচ্ছে? এই ট্রপোস্ফিয়ারের মধ্যে হচ্ছে। না কন্টেন্ট অ্যাবাউট 75% অফ অ্যাটমসফেরিক মাস, তাহলে বায়ুমণ্ডলের প্রায় 75% ভর এখানেই কিন্তু থাকে। কন্টেন্ট মোস্ট ওয়াটার ভেপার অ্যান্ড ডাস্ট পার্টিকেল, অবশ্যই এখানে কিন্তু জলীয় বাষ্প পাবে এবং এখানেই কিন্তু ধূলিকণা, ঠিক আছে? এই স্তরের মধ্যেই ধূলিকণা, এই স্তরের মধ্যেই জলীয় বাষ্প, এগুলো কিন্তু দেখতে পাবে। টেম্পারেচার ডিক্রিজ উইথ অ্যালটিটিউড 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার, বা আমরা বলতে পারি 1 কিলোমিটার। 1000 মিটার মানে কি 1 কিলোমিটার। 1 কিলোমিটার যদি আমরা উপরের দিকে যাই, দেখবো যে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে টেম্পারেচার কিন্তু কমছে। এবং এটাকে কি বলা হয়? টার্বুলেন্ট লেয়ার। আমি বললাম যে এটাকে কি বলা হয় না ক্ষুব্ধ মন্ডল বলা হয়। জেট স্ট্রিম, জেট স্ট্রিম একটা বায়ু আর কি, ঠিক আছে? এখানে কিন্তু দেখা যায় বা এখানে কিন্তু প্রবাহিত হয় জেট স্ট্রিম। আপার বাউন্ডারি ইজ কল্ড ট্রপোপজ, আমি বলেছি যে ট্রপোস্ফিয়ারের উপরে যে স্তরটা থাকে সেটাকে আমরা কি বলবো? ট্রপোপজ। প্রশ্ন আসে যে ট্রপোপজ কোথায় অবস্থিত, তাহলে ট্রপোস্ফিয়ারের উপরে এবং তোমার স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মাঝে যে 3 কিলোমিটার তোমার যে একটা মোটা লেয়ার থাকে সেটাকে কি বলা হয় না ট্রপোপোজ বলা হয়। ক্লিয়ার? ট্রপোপোজ ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মিডলে অবস্থিত। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার না এটা হচ্ছে 12 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত। দেখো এগুলো কিন্তু ফিক্সড নয়। এবার মনে হতে পারে যে স্যার আপনি কখনো 8 কিলোমিটার বললেন বা আর 18 কিলোমিটার বললেন, এখন আবার বলছেন যে 12 থেকে 50 কিলোমিটার। আমি বললাম কি যে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন, তাই একটা অ্যাপ্রক্সিমেট কিন্তু ধরা হয়েছে। এগুলো দিয়ে প্রশ্ন কিন্তু বেশি আসে না, যেগুলো আলাদা, যেগুলো অন্য যেগুলো বৈশিষ্ট্য বললাম সেগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় বেশি আসে। আচ্ছা, জেট প্লেন ফ্লাই হেয়ার, আমি বললাম যে জেট বিমান এখানেই কিন্তু যাতায়াত করতে পারে। কেন না বিকজ কাম অ্যান্ড স্টেবল লেয়ার, এই স্তরটা শান্ত থাকে এবং অনেক কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে, যে কারণে এখানে কিন্তু সুন্দর প্লেন যাতায়াত করতে পারে। ক্লিয়ার? এবং ওজোন লেয়ার ইজ প্রেজেন্ট, তাহলে এখানেই আমরা দেখতে পাবো যে ওজোন স্তর কিন্তু আছে। এবং ওজোন স্তর, ওজনের ঘনত্ব কি না ডবসন এককে নির্ণয় করা হয়। ঠিক আছে, এগুলো পরীক্ষা পরবর্তীতে আমি করাবো। অ্যাবজর্ব হার্মফুল ইউভি রে, এবং এই যে ওজোন লেয়ারটাই কি করে না যে হার্মফুল যে ইউভি রে অতিবেগুনি যে রশ্মি আছে সেটাকে কিন্তু শোষণ করে নেয়, যে কারণে কিন্তু আমাদের স্কিন ক্যান্সার থেকে কিন্তু আমরা নিজেদেরকে সুরক্ষিত আছি বা আমরা সেফ আছি। প্রোটেক্ট লিভিং অর্গানিজম ফ্রম স্কিন ক্যান্সার আদার হার্মফুল ইফেক্ট, বলে দিলাম যে ত্বকের ক্যান্সার সহ যে ক্ষতিকর যে প্রভাব থেকে কিন্তু জীব জগৎকে রক্ষা করছে এই স্তরটা কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কি আছে, কোন স্তর আছে না এই যে ওজোন লেয়ার, এই ওজোন লেয়ারটাই কিন্তু মেইনলি কিন্তু এগুলো প্রোটেক্ট করছে। ক্লিয়ার? নেক্সট, টেম্পারেচার ইনক্রিজ উইথ অ্যালটিটিউড ডিউ টু ওজোন অ্যাবজর্পশন, ঠিক আছে? ওজোন স্তর ইউভি রশ্মি শোষণ করায় উচ্চতার সাথে কিন্তু তাপমাত্রা কি হয় না বৃদ্ধি পায়। আমরা প্রথমে দেখলাম যে উচ্চতা বাড়লে টেম্পারেচার কমছে, কিন্তু এই স্তরে কিন্তু উল্টো, যখন উচ্চতা বাড়ছে তখন কিন্তু
টেম্পারেচারও কিন্তু বাড়ছে, মানে প্রথমে আমরা দেখলাম ট্রপোস্ফিয়ারে যত উপরের দিকে যাচ্ছি টেম্পারেচার কমছে, কিন্তু এইখানে কিন্তু আলাদা, উল্টো। ক্লিয়ার? আচ্ছা, বলছে আপার বাউন্ডারি ইজ কল্ড স্ট্র্যাটোপোজ। তাহলে পরীক্ষা আসবে স্ট্র্যাটোপোজটা কোথায় অবস্থিত, কোন কোন স্তরের মাঝে আছে, আমি শেষে দেখিয়ে দেবো আরো সুন্দর করে, কারণ এগুলো পরীক্ষা আসে, প্রচুর আসে। এই দেখো, এই যে আমি বললাম যে এই যে মোটা স্তর, এটাকে কি বলা হয়, এই যে মোটা স্তর দেখতে পেলাম এটাকে বলা হয় ট্রপোপোজ, এটাকে কি বলা হয় স্ট্র্যাটোপোজ বলা হয়, এটাকে বলা হয় মেসোপোজ বলা হয়। ঠিক আছে, এই যে পরপর এবার প্রশ্ন আসবে, এই তিনটাই বেশি আসে, তার বেশি আসে না কিন্তু। এই যে ট্রপোপোজটা ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে আছে, এটা স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝে আছে কি স্ট্র্যাটোপোজ। ঠিক আছে, আর মেসোপোজটা থার্মোস্ফিয়ার এবং তোমার মেসোস্ফিয়ারের মাঝে আছে। ক্লিয়ার? এগুলো পরীক্ষা আসে, মনে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু বারবার দেখেছি কোশ্চেন কিন্তু এসেছে। নেক্সট আমরা দেখে নেই মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার থেকে ইম্পর্টেন্ট কয়েকটি পয়েন্ট, সেটি হচ্ছে না থার্ড লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের থার্ড লেয়ার, এক্সটেন্ড হচ্ছে 15 থেকে 80 50 থেকে 80 থেকে 85 কিলোমিটার। পরীক্ষা আসে না এগুলো, কোনটা পরীক্ষা আসে, এটি পরীক্ষা আসে বিভিআই, যে কোল্ডেস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের সব থেকে কোল্ডেস্ট, সব থেকে শীতলতম স্তরের নাম কি, এই যে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারই হচ্ছে শীতলতম স্তর। টেম্পারেচার ডিক্রিজ উইথ অ্যালটিটিউড, দরকার নেই, পড়ে না। এটা আবার ভিভিআই, ভিভিআই যে মেটিওরস, মোস্ট মেটিওরস বার্ন হেয়ার, বেশিরভাগ যে উল্কাপিণ্ডগুলো এখানেই কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আছে, না হলে কিন্তু পৃথিবী পৃষ্ঠে আসতো। তাহলে এইখানে মেসোস্ফিয়ার কি করছে, যে উল্কাপিণ্ডগুলো আসছে সেগুলো কিন্তু পুড়ে এখানেই কিন্তু ছাই হয়ে যাচ্ছে, না হলে কিন্তু সেগুলো পৃথিবীর উপরে পড়তো। আপার বাউন্ডারি ইজ কল্ড মেসোপজ, আমি বলে দিয়েছি এটাও কিন্তু পরীক্ষা আসে, মেসোপজটাও কিন্তু কার কার মাঝে আছে পরীক্ষায় কিন্তু আসে। তাহলে এখান থেকে মেসোস্ফিয়ার থেকে কি পড়বো না, বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার, এবং 2 নাম্বার যেটা না উল্কাপিণ্ড বা মেটিওরস গুলো কোথায় পুড়ে ছাই হয়ে যায়, এই মেসোস্ফিয়ারের মধ্যে এসে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেকটি নাম আছে আয়নোস্ফিয়ার। ঠিক আছে, এই যে আয়নোস্ফিয়ার বলা হয় এটাকে, আয়ন মন্ডল বলা হয়, বা থার্মোস্ফিয়ারের একটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এটা কিন্তু 4th লেয়ার অফ অ্যাটমসফিয়ারের। এটা আছে 80-85 কিলোমিটার থেকে একদম 600 কিমি পর্যন্ত এই স্তরটা কিন্তু এক্সটেন্ড করে আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটি, এটি হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তর। তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তর আমরা কি দেখলাম, মেসোস্ফিয়ার। আর বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তর কি দেখলাম না, সব থেকে হটেস্ট হচ্ছে থার্মোস্ফিয়ার। ক্লিয়ার? কন্টেন আয়নাইজড গ্যাসেস, তাহলে এখানে যে এই যে তোমার আয়নিত গ্যাস বা আয়ন কিন্তু এখানে অবস্থিত কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, রিফ্লেক্ট রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ বেতার তরঙ্গ প্রতিফলিত এই স্তরের মধ্যেই হয়। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রেডিও ওয়েভ, এই যে আমরা বিভিন্ন নিউজ শুনছি বা যা কিছু আমরা শুনছি, এগুলো কি এটা রিফ্লেক্ট হয়ে কিন্তু আসে। কোন একটা জায়গা থেকে একটা মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে, ওই স্তরে কি হবে, ওখানে গেল যে রিফ্লেক্ট হয়ে আবার কিন্তু তোমার ওই অ্যান্টেনাতে বা তুমি যেটা ইউজ করছো সেটাতে কিন্তু আসবে। মানে এক কথায় এখানে কিন্তু বেতার তরঙ্গটা কিন্তু রিফ্লেক্ট হয়। হেল্প ইন রেডিও বা ওয়্যারলেস এন্ড স্যাটেলাইট কমিউনিকেশন, বেতার তরঙ্গ, রেডিও এবং স্যাটেলাইট যোগাযোগের জন্য এটি কিন্তু সহযোগিতা করে। অ্যারোরা মানে মেরুজ্যোতি বা মেরু প্রভা, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিভিআই, যে কোন স্তরে দেখা যায়, এই স্তরের মধ্যেই কিন্তু মেরুজ্যোতি বা মেরু প্রভা দেখা যায়। তাহলে থার্মোস্ফিয়ার থেকে কি কি ইম্পর্টেন্ট কি কি পরীক্ষা আছে, 1 নাম্বার দেখলাম সব থেকে উষ্ণতম স্তর। দ্বিতীয় নাম্বার এটাকে আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ারও বলা হয় কারণ আয়ন এখানে কিন্তু থাকে, এবং বেতার তরঙ্গ এখানে প্রতিফলিত হয়। ঠিক আছে, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এবং মেরুজ্যোতি বা মেরুপ্রভা এখানে দেখা যায়, বা স্যাটেলাইট কমিউনিকেশন যে স্যাটেলাইট, ঠিক আছে, সেটা কিন্তু এখানেও কিন্তু দেখা যায়। তাহলে এই স্তরটা কিন্তু বাস এইগুলো পড়লেই এনাফ, এগুলোই কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট আমরা দেখে নিই এক্সোস্ফিয়ার, যে আউটার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। এবারে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বইয়ে কিন্তু এই এক্সোস্ফিয়ারকে বলা হয়েছে, কিন্তু অনেক সময় যখন দুটো অপশন থাকে যে বায়ুমণ্ডলের সব থেকে উচ্চতম স্তর কি এক্সোস্ফিয়ার
না ম্যাগনেটোস্ফিয়ার, তখন কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার কিন্তু নিতে হবে, কারণ ম্যাগনেটোস্ফিয়ার যদি অপশনে থাকে তাহলে ম্যাগনেটোস্ফিয়ারটাকে কিন্তু নিতে হবে, না হলে এক্সোস্ফিয়ার। ক্লিয়ার? তাহলে আউটার মোস্ট লেয়ার এই এক্সোস্ফিয়ারকেই ধরা হয়। এটা এক্সটেন্ড করে 6000 থেকে একদম 600 থেকে একদম 10,000 কিমি পর্যন্ত। এক্সট্রিমলি থিন এয়ার, মেনলি হাইড্রোজেন এন্ড হিলিয়াম। তাহলে এই স্তরের মধ্যে মেনলি কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম কিন্তু পাওয়া যায়। আর্টিফিশিয়াল যে স্যাটেলাইট অরবিট ইন দিস লেয়ার, মানে যে কৃত্রিম উপগ্রহগুলো, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এই জায়গার, যে কৃত্রিম উপগ্রহগুলো কোন স্তরে থাকে। এই এক্সোস্ফিয়ারের মধ্যেই কিন্তু কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট কিন্তু রাখা হয়। ক্লিয়ার? গ্রাজুয়ালি মার্জ ইনটু আউটার স্পেস, মানে ধীরে ধীরে মহাকাশের সঙ্গে কিন্তু এটা মিশে যাচ্ছে। বাস, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে মনে রাখবে, এই দুটি হাইড্রোজেন হিলিয়াম এখানে পাওয়া যায়, সব থেকে আউটার মোস্ট লেয়ার ধরা হয় এটাকে। ঠিক আছে? এবং এখানে বললাম কি যে আর্টিফিশিয়াল যে স্যাটেলাইট বা কৃত্রিম যে উপগ্রহ এখানে কিন্তু থাকে। তাহলে এইখান থেকে এই পয়েন্টগুলো পড়লে বা এই কোশ্চেনগুলো পড়লেই কিন্তু এনাফ। আমি কয়েকটা কোশ্চেন রেখেছি এবারে তোমাদের জন্য স্পেশালি, তোমরা একটা একটা করে বলবে। ঠিক আছে? আমি সবটাই পড়ে দিয়েছি, দূরে একটা বলছি, কিছু কোশ্চেন তোমাদের জন্য আমি বলবো। দ্য আউটার মোস্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের মানে সবচেয়ে বাইরের স্তর কোনটি? দেখো এখানে সুন্দর ভালো করে দেখো, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার এবং দেখো আয়নোস্ফিয়ার আছে এখানে। এবার দেখো এক্সোস্ফিয়ারও এখানে আছে, আবার ম্যাগনেটোস্ফিয়ার আছে। আমি বলেছি কি, যদি দুটো অপশন থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে ম্যাগনেটোস্ফিয়ার নিতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে এখানে। মেরুজ্যোতি বা মেরুপ্রভা, আমি একটু আগেই তোমাদের দেখালাম, ছবির মাধ্যমেও দেখালাম, এটা তোমরা কমেন্টে জানাবে যে এই যে মেরুজ্যোতি বা মেরুপ্রভা কোথায় দেখা যায়, কোন স্তরে দেখা যায়। আমি এখনই একটু আগেই বলেছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ এগুলো অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য নোটটা রেডি করেছি যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো বা তোমরা উপকৃত হও। আবহাওয়ার পরিবর্তন, এই যে ওয়েদার যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঝড় বৃষ্টি বন্যা বজ্রপাত কোথায় হচ্ছে না, ওয়েদারিং যত ফেনোমেনা হচ্ছে সবই কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যে হচ্ছে। একদম সবচেয়ে নিচের যে স্তর আছে ট্রপোস্ফিয়ার, সেখানেই কিন্তু হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ওজোন স্তর বা ওজোন লেয়ারটা কোথায়? আচ্ছা, ওজোন হোল ইজ কজড মেনলি বাই, আচ্ছা ওজোন গহ্বর যে সৃষ্টি হচ্ছে, এই ওজোন থেকে বহু কোশ্চেন আসে। ঠিক আছে? আমরা যদি দেখি যে ওজোন লেয়ার, এই ওজোন লেয়ার থেকে অনেক কোশ্চেন আসে। প্রশ্ন আসবে ওজোনের ঘনত্ব, ঘনত্বের একক কি? ঘনত্বের একক মনে রাখবে ডবসন, ডবসন এককে কিন্তু ওজনের ঘনত্ব নির্ণয় করা হয়। ওজোন এটা কিন্তু ডিস্ট্রয় করে সিএফসি গ্যাস অথবা ফ্রেয়ন। ঠিক আছে? এটা কিন্তু ফ্রেয়ন, মানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি ফ্রেয়ন গ্যাস। আচ্ছা, এই ওজোন যে লেয়ার, এটা আমাদেরকে ইউভি রে থেকে কিন্তু প্রোটেক্ট করে, ইউভি যে রে, ঠিক আছে, সেই ইউভি রে থেকে কিন্তু আমাদেরকে কি করে না প্রোটেক্ট করে। তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য কোশ্চেন থাকলো ওজোন ডে, ওজোন ডে কবে পালন করা হয়? ওজোন ডে কবে পালন করা হয়? তোমরা কমেন্টে জানিও, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, এই বলেছি তোমাদের যে রেডিও ওয়েভ কোথায় প্রতিফলিত হয় বা কোথায় রিফ্লেক্ট হয়, কোথা থেকে, কোন স্তর থেকে, আমি একটু আগেই বলেছি। এই দুটো কোশ্চেন, তিনটা কোশ্চেন আমি তোমাদের জন্য রাখলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবং এই যে সেশনটা কিন্তু বা এই যে সিরিজটা কিন্তু কন্টিনিউয়াস চলবে এবং টানা 50 দিন বা 60 দিন কিন্তু চলবে, যদি ধৈর্য থাকে, যদি মনে হয় উপকারে আসবে। তো আমি তো ওইভাবেই নিয়েছি যাতে তোমাদের উপকারে আসে, সেভাবেই কিন্তু পড়াচ্ছি। তো অবশ্যই তোমরা এগুলো দেখতে থাকবে এবং চ্যাপ্টারগুলো শেষ করতে থাকো ওয়ান বাই ওয়ান। আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেশি বেশি শেয়ার করে দাও, যত স্টুডেন্ট বেশি এঙ্গেজ হবে তত আমার পড়াতেও ভালো লাগবে। তো আজকের ভিডিও এখান পর্যন্ত।